ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আমার সঙ্গে রয়েছেন অভিনেতা সায়ন ঘোষ। সায়ন দা, তোমাকে ওয়েলকাম সিনেগানিতে। ধন্যবাদ। হ্যাঁ, সবার প্রথমে কনগ্রেচুলেশন নধের পালার এরকম একটা ট্রিমেন্ডাস সাফল্যের জন্য। তো এই ছবিটা টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হয়েছে। প্লাস এই ছবিটা কিফে একমাত্র ইন্ডিয়ান সিনেমায় সে জায়গা করে নিয়েছে। তো একজন অভিনেতা হিসাবে এটা তোমার কাছে কত বড় প্রাপ্তি, বা এটা তোমার জীবনে অভিনয় করে কতটা কি ভ্যালু অ্যাড করছে? বিশাল বড় প্রাপ্তি এটা আমার কাছে। কারণ আমার মানে আমি এমনিতেও খুব কম কাজই করি, তো তার মধ্যে আমার কোনো ছবি এর আগে এরকম ভাবে সাফল্য পাইনি, আহ, যে আন্তর্জাতিক স্তরে। তো সেই জায়গা থেকে প্রচন্ড আনন্দিত। আচ্ছা, তুমি তো এর আগে একদম বিরোহী, একদম রুট মানে এন্ট্রি লেভেল থেকে কাজ করে আসছো। বিরোহী, তারপরে হচ্ছে একটা কাজ করেছিলে রেস্ট ইন প্রেম, এরকম নানা রকম কাজ করে আসছো। তা সেখান থেকে সিনেমা, তো তোমার কাছে কোনটা বেশি চ্যালেঞ্জিং, সিনেমা না ওই সেই আগে যে কাজ হয় সেইগুলো বেশি চ্যালেঞ্জিং তোমার কাছে? আর দুটোই চ্যালেঞ্জিং আদতে। আমরা আপনি যেটা বললেন বিরোহী, হ্যাঁ, বা রেস্টুরেন্ট প্রেম, আমাদের নধরের ভেলাও কিন্তু ওইভাবেই শুটিং হওয়া। হ্যাঁ, নধরের ভেলার ক্ষেত্রে আপনি বলতে পারেন একটা হচ্ছে ইন্ডাস্ট্রির কাজ, বড় বাজেটের কাজ। সেক্ষেত্রে অনেক কিছুই থাকে, অনেক ব্যবস্থাপনা থাকে। হ্যাঁ, অনেক কিছুই থাকে আমাদের জন্য, হয়তো মেকআপ ভ্যান আছে, হ্যাঁ, বা খাবারটা কেউ এসে করে দিয়ে যাচ্ছে, বা আমাদের বসার জায়গাটা ভালো। অনেক কিছুই থাকে, কিন্তু সামহাও কিছু ক্ষেত্রে মনে হয় যে মনটা নেই ওখানে। কিন্তু এক্ষেত্রে আমাদের হয়তো কিছুই নেই, আমাদের অনেক মানিয়ে চলতে হয় আমরা। কিন্তু এখানে মনে হয় যে একটা বাড়ির কোনো অনুষ্ঠান, হ্যাঁ, আমাদের আর নিজেরা পাড়ার সরস্বতী পুজো যেরকম হয় সেরকম নিজেরা মিলে করছি। তো ওই একটা ধরে নিন বড় বিগ বাজেটের বারোয়ারি পুজোর পার্ট হওয়া, আর একটা হচ্ছে ধরে নিন পাড়ার নিজের পরিবারের সরস্বতী পুজোর পার্ট হওয়া, যেখানে আর্টটাই মূল এবং সবাই একসাথে সমস্ত ইগো, সমস্ত পছন্দ অপছন্দ স্বাচ্ছন্দ্য বজায় দিয়ে একটা দলের সদস্যের মতন করে আমরা বিহেভ করি এক্ষেত্রে। ওকে। আচ্ছা, প্রত্যয়ের সঙ্গে এর আগে তুমি বিরোহী করেছো এবং এটা ইয়ে করছে, এই কাজটা করলে নধরের বেলা। তো ওনার কাজ করি। আরো কাজ করেছো। হ্যাঁ। তো ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কিরকম, বা অন্যদের কাজ করার অভিজ্ঞতা, অন্যের অভিজ্ঞতার মধ্যে তফাৎটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? আহ, আমি আমি বলবো না যে প্রদীপ্ত দার সাথে অন্য পরিচালকদের তফাৎ। আমার মনে হয় যে প্রত্যেকটা পরিচালকের সাথেই কাজ করা একটা আলাদা অভিজ্ঞতাই হয়, কারণ প্রত্যেকজন পরিচালক আদতে একজন আলাদা মানুষ, আলাদা চিন্তা ভাবনার, আলাদা দর্শনের, আলাদা বিচার বুদ্ধির মানুষ। তাদের যে শিল্পের ভাবনা সেটাও কোথাও গিয়ে আলাদা হয়। তো আমার প্রত্যেকটা পরিচালকের ক্ষেত্রেই আলাদা অভিজ্ঞতাই হয়। আর প্রদীপ্ত দা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার অভিনয় সত্তাকে ব্যবহার করা এবং এক্সপ্লোর করা উনিই প্রথম করেন। তার আগে আমি যে ধরনের কাজ করছিলাম সেগুলো খুবই আমার গোছের, মানে আমার যে পাবলিক ইমেজ, সেই ধরনেরই কাজ, অর্থাৎ কমেডি বা ওই ধরনের চরিত্র। তার বাইরে আমাকে কাজ করা এবং প্রদীপ্তদার সাথে কাজ করা, আমি যদি এই সব কৃতজ্ঞতার প্রসঙ্গ বাদ রেখেই বলি, তো এটা সবাই স্বীকার করবে যে প্রদীপ্তদার ছবিতে অভিনয়ের পারফরমেন্স এত ভালো হয়, তার একটাই কারণ প্রদীপ্তদা একদমই প্রেসার দেয় না কারো, কোনো অভিনেতার ওপর বা কোনো শিল্পীর ওপর। প্রদীপ্তদা খুব বুঝে চুজ করে, হ্যাঁ, তারপর বিশ্বাস করেন এবং তারপর তাকে মুক্ত করে দেয়, কোথাও গিয়ে একটা ছেড়ে দেয়, স্বাধীন করে দেয় যে করো, আমি আছি পাশে। তো এবং যে স্পেসটা প্রদীপ্তদা অভিনেতা এবং বাকি কলাকুশলীদের জন্য ক্রিয়েট করতে পারে শুটিং এর সময়, সেটা আমার মনে হয় একটা আশ্চর্য জায়গা। ওই স্পেসে যদি কেউ মনোযোগী হয়ে থাকে, আপনা থেকেই কি সব যেন ঘটে যায়। মানে সেটা যে খুব একটা যুক্তি দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো সেরকমটি নয়। মোদ্দা কথা যে যখন একটা মানুষকে ফ্রি করে দেওয়া হয় না, মানে মুক্ত হয় মানুষ, সে অনেক কিছু করতে পারে, তার হাতের বাইরে গিয়েও সে অনেক কিছু করতে পারে। তো আমার মনে হয় প্রদীপ্তদা সেরকমই একজন মানুষ, সেরকম একজন পরিচালক, যিনি খুব একটা চাপিয়ে দেন না বা চাপ দেন না, যেটা আর কি। ওকে। শান্ত, তোমাকে আমরা অনেক চরিত্র দেখছি, কখনো তুমি কমেডি করছো, কখনো সিরিয়াস ইন্টেন্স অভিনয় করছো, আবার যেমন নিয়েতে ওই যে যে সিরিজটা আসলো, যেটা কিরণ ছিল আর কি, ওইখানটাতে ওই সিরিজটাতে ভিলেন করেছিল, ওখানে পুরো ভিলেন প্লে করছো। ওই যদি ওখানে একটা 5% তোমাকে ভালো দেখানো হয়েছিল। তো এই যে একটা চরিত্র করছো, ডিফারেন্ট করার ক্ষেত্রে তুমি কি প্রসেস ফলো করো, বা তোমার কি হোমওয়ার্ক থাকে একটা চরিত্র করার ক্ষেত্রে? আমি যে খুব একটা ট্রেন্ড অভিনেতা তা নয়, যে ফলে যে আমি যে খুব মেথড অ্যাক্টিং, ওটার পেছনে খুব মানে আমি প্রচুর হচ্ছে কিভাবে ডায়লগটা বলবো ভাবছি, এগুলো আমি কিছুই করি না। আমি চরিত্রটাকে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করি এবং তার মধ্যে থেকে আমার নিজেও তো আমার জীবন দেখার একটা অভ্যাস রয়েছে।
তো সেক্ষেত্রে আমি জীবনে নানান চরিত্রের সম্মুখীন হই এবং সেই চরিত্রগুলোকে মনে রাখি। তো কোথাও গিয়ে যখনই কোনো একটা চরিত্রের প্রাপ্তি হয়, তো তখন গিয়ে সেই স্মৃতিচারণ বা কোনো একটা জায়গা থেকে সেই চরিত্রটাকে বোঝা, স্ক্রিপ্টটাকে বারবার করে পড়া, শুধুমাত্র স্ক্রিপ্টে যেটা লেখা রয়েছে তা নয়, যেটা লেখা নেই সেখান থেকেও চরিত্রকে বোঝা এবং ওই চরিত্রটাকে 360 ডিগ্রিতে বোঝা এবং সেই চরিত্রটা হয়ে ওঠা, এইটুকুই আমার কাজ থাকে। কিন্তু ফ্লোরে গিয়ে আমি কি করব, কিভাবে ডায়লগটা বলবো, সেইগুলো আমি খুব একটা রিহার্স করে যাওয়া বা প্ল্যান করে যাওয়া আমি করি না, কারণ আমি নিজেই জানি না কিভাবে আমি ডায়লগটা বসে বলবো না দাঁড়িয়ে বলবো, ক্যামেরা কোথায় বসানো হবে, লেন্স কি ব্যবহার হবে, আমার সহ অভিনেতা কিভাবে রিয়াক্ট করবে। তো আমার মনে হয় সেই স্ট্রাকচার মাইন্ড নিয়ে গেলে অনেক সমস্যা হয়, কারণ হবেই যে আমার আমার আমি যেটা ভেবে গেছি সেটা হবে না। তো সেই জায়গায় নিজেকে একটু ছেড়ে রাখা এবং চরিত্রটা হয়ে উঠে নিজেকে ছেড়ে রাখাই আমার কাজ থাকে, এটাই আমার প্রসেস। মানে তুমি যখন ধরো একটা শর্ট দিচ্ছ, যখন একটা সিন তুমি শুট করছো, অভিনয় করছো, তখন তুমি ডিরেক্টর নিজেকে পুরো শুতে দিচ্ছ, বা নাকি নিজেকে মানে নিজের থেকে কিছু তুমি অ্যাড করছো আর কি? হ্যাঁ, হ্যাঁ। এক তো দেখো যে একটা তো স্ক্রিপ্টে যেটা লেখা রয়েছে, আমি খুব একটা ডায়লগ চেঞ্জ করার পক্ষপাতী নই। হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে হয় যে ডায়লগটা ঠিক নেই বা ডায়লগটা খারাপ ডায়লগ, সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করি। অনেক ক্ষেত্রে আমরা ইম্প্রোভাইজও করি, পরিচালক হয়তো চাইলেন যে এই সিনে সায়ন তুমি নিজে থেকে কয়েকটা জিনিস অ্যাড করে দাও, এই ডায়লগটা এই অবধি আমি লিখে রেখেছি কিন্তু তুমি চাইলে কিছু করতে পারো, সেটা করি। ইম্প্রোভাইজেশনের আমি প্রচন্ড এনজয় করি ইম্প্রোভাইজেশন। এবং অভিনেতা তো অবশ্যই নিজের থেকে দেবে। হ্যাঁ, যে পরিচালক যেটা লিখেছেন, পরিচালক যেটা ভেবেছেন, অভিনেতার কাজই হচ্ছে সেইটাকে মাথায় রেখে সেই চরিত্রটাকে আরো আপলিফট করা এবং নিজের থেকে কিছু নিয়ে আসা, আমার মনে হয়। নজরবা দেখাবো একটা, সেটা আমি ফিল করবো, সেটা হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এত বেশি স্পেকটাকেল ড্রিভেন কাজ হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে গল্প ব্যাপারটা, যে মানুষের জীবন গল্পলা, এটা কোথায় ঠাকাচাপা পড়ে যাচ্ছে। সেটা আমার, এটা শুধু বাংলা, এটা বিশ্ব সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো সেইটাকে তুমি ঠিক কিভাবে দেখো আর কি বিষয়টাকে? হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো ছবির উদাহরণই হচ্ছে যে সেটা প্রযুক্তির বাইরে গিয়ে, মানে হয়তো অনেক আমরা ভালো ছবি দেখেছি যেখানে প্রযুক্তিগতভাবে বা টেকনোলজিক্যালি বা টেকনিক্যালি হয়তো ভালো ক্যামেরায় শুট করানো হয়, হ্যাঁ, বা অত চকচকে নয়, হয়তো মোবাইলেই সেটা শুট করা, হ্যাঁ, ভালো ফ্রেমিং নেই বা এই নেই, বা সাউন্ডটা অতটা ভালো হয়নি, ওগুলো ভালো হতে পারতো যাদের টাকা পয়সা ছিল না বলে। কিন্তু আমার মনে হয় ভারতীয় ছবির ক্ষেত্রে যে কোনো দর্শকই প্রথম তার যেটা ভালো লাগে সেটা হচ্ছে গল্প এবং তারপরেই হচ্ছে অভিনয়। হ্যাঁ, গল্প এবং অভিনয়টাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি গল্প আমি বলছি এবং তার চরিত্রায়ন এবং তার অনস্ক্রিন যে পারফরমেন্সটা অভিনেতা অভিনেত্রীরা দিচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যেটা হচ্ছে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, সহজলভ্য হয়েছে। তো তার ফলে যেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহারটাও এখন কোথাও গিয়ে আমরা খুবই ওভার ইউজ করছি ঠিকই, কিন্তু সেটা কিন্তু এখন খুব কমনও একটা জায়গা যে ওটার মধ্যে কোনো থ্রিল নেই, যে কারণ এখন প্রচন্ড অ্যাভেলেবেল। তো আমার মনে হয় সেক্ষেত্রে গল্প এবং অভিনয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জিনিস এবং সেটা ল্যাক করছেও বিভিন্ন ছবির ক্ষেত্রে। খুব চকচকে ভালো লোকেশন, দামি ক্যামেরায় শুট করা, বেশ টিপ টপ জিনিসপত্র হচ্ছে, কিন্তু গল্প কোথাও গিয়ে অন্তঃশ্বাস শূন্য হয়ে দাঁড়ায়। অনেক অনেক ধন্যবাদ সায়নদা তোমাকে সময় দেওয়ার জন্য। তোমার আগামী দিনের জন্য, আগামী ক্যারিয়ার ছবির জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবে। আর নজরবালা যদি কিছু বলতে চাও দর্শকের উদ্দেশ্যে? একদম, আমরা একটা ছবি বানিয়েছি এবং আমাদের টাকা ছিল না, তাই আমরা যে তথাকথিত যে ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে সেটার বাইরে গিয়ে আমরা নিজে থেকে হল ভাড়া করে, সিনেমা হলের বাইরে অন্যান্য হল ভাড়া করে আমরা এই ছবিটা দেখাচ্ছি, যাতে দর্শক এবং এই স্রষ্টা, মানে অর্থাৎ আমরা যারা ছবিটা বানিয়েছি, কলাকুশলী আমরা যে শিল্পীরা রয়েছি, তাদের মাঝখানের যে এই মিডলম্যান, সেই ব্যাপারটা আমরা হাটিয়ে দিতে পারি। তো একদম আমরা আমাদের ছবিটা আপনাদের কাছে নিয়ে আসছি। তো আমরা গোটা বাংলায় ঘুরে ঘুরে ছবিটা দেখাচ্ছি। যখন আপনার কাছের জায়গায় এটি আসবে, আপনার যেখানে থাকেন আপনার অঞ্চলে আসবে, অবশ্যই এই ছবিটা দেখবেন, দেখে এবার আপনার মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ। নজরবালার যাত্রা চলতে থাকুক। ধন্যবাদ।